বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ারগণ, আপনারা জানেন বাংলাদেশে কয়েকদিন আগে একটা আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে কোটা সংস্কার আন্দোলন করে বিজয় সাধিত হয়েছে। আমরা তাদেরকে দলীয়ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি সুন্দর একটা আন্দোলন করার জন্য এবং যে আন্দোলনে তাদের বিজয় সাধিত হয়েছে। বাট কথা হচ্ছে ওই আন্দোলনে অনেক রক্ত ঝরেছে, অনেক বেশ কয়েকটা লাশ পড়েছে, অনেকগুলো লাশ পড়েছে। আমরা যাদেরকে শহীদ হয়েছে বলছি, অনেকেই এছাড়া অনেকেই শহীদ হয়েছে বলছি। তো ডিবি হেফাজতে যে কয়েকজন সমন্বয়ক ছিল তারা আন্দোলনে পরিসমাপ্তি ঘোষণা করেছে, কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। এটা খুব ভালো কথা, কেননা দাবি মেনে হয়ে গেছে এবং সমসাময়িক পরিস্থিতির কারণে এই সব দিক বিবেচনা করে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে, সেটা খুব ভালো। কিন্তু এছাড়াও যে কয়েকজন শিক্ষার্থী আছে যারা কিনা তাদের কর্মসূচি নতুন নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছে, এটা আসলে কিসের জন্য? এটা তো ভিন্ন দিকে চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি ব্যাপারটা। যদিও ওই সমন্বয়করা জেলে ডিবির হেফাজতে যাওয়ার আগেই ওই আন্দোলনকারীদের মধ্যে অনেকের মধ্যে অভিযোগ আছে। আমি নিজেও আজকে একটা স্ট্যাটাস করেছি ফেসবুকে। অভিযোগটা হচ্ছে যে তারা নিজেরা, তাদের মধ্যে অনেকেই, তবে তার সাথে বিএনপি জামাত তাদের সম্পৃক্ততা আছে। আমরা সেই ব্যাপারে তথ্য প্রমাণ পেয়েছি। তাদের ব্যাপারে অভিযোগ আছে যে তারা তাদেরকে কাজে লাগাতে চেয়েছিল বিভিন্নভাবে। সরকার দলীয় অবৈধভাবে ক্ষমতা অবস্থানকে সরকার দলীয় লোকদেরও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে। তো কথা হচ্ছে আমার ন্যায়সঙ্গত আন্দোলনকে প্রতিহত করার জন্য তারা উঠে পড়ে কেন লাগবে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আমি তো আর কোনো অন্যায় কোনো আন্দোলন করছি না। আমি তো আমার আন্দোলনে এখনও রাজপথে নামতেই পারিনি। তারপরে তো আমি মনে করি আমার আন্দোলন অনেক সফল, অনেক দিক দিয়ে অনেকাংশ সফল, যা পুরোপুরি সফল বাস্তবায়ন হবে বলে আমি আশা করছি। যাক, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম। এটা তো সবাই শিক্ষার্থী যারা আন্দোলন করছে, কোটা সংস্কার আন্দোলনে যারা আন্দোলন করছে। আমি কিছু গার্জিয়ানকে দেখছি, আমি গার্জিয়ানদের শাস্তি বিষয়ে একটা কথা বলবো। শিক্ষার্থীদের, ওরা শিক্ষার্থী, যারা সমন্বয়ক যারা আছে ডিবি হেফাজতে, তারা সবাই শিক্ষার্থী। অন্যান্যদের সমন্বয়ক যারা দেখতে তারাদের শিক্ষার্থী এবং অন্যান্যদের, আর যারা কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন মিছিল করছে, শোডাউন করছে, তারপর হচ্ছে স্লোগান দিচ্ছে, বিভিন্ন কর্মসূচি, কেউ কর্মসূচি পালনও করতে দেখছিলাম। আজকে একটা মার্চ ফর জাস্টিস নামে একটা কর্মসূচি গেল। ওই কর্মসূচিতে অনেক অংশগ্রহণ করতে গেছে। যাক, ওরা সবাই শিক্ষার্থী। তো শিক্ষার্থীদের ওরা তো এখনও এখনও তো পড়াশোনা কন্টিনিউ, পড়াশোনা করছে। আজকে যারা পড়াশোনা করছে এরাই আগামী দিনের জাতির নেতৃত্বদানকারী হবে। সবাই না হোক, সুপ্রিম অথরিটির তো আপনি জানবেন, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড লস অফ দ্য কান্ট্রি, প্রাইম মিনিস্টার ইজ দ্য সুপ্রিম লিডার অফ দ্য কান্ট্রি। তো প্রাইম মিনিস্টার না হয় একজন হবে, কিন্তু মন্ত্রীর সংখ্যা হবে একাধিক, প্রতিমন্ত্রীর সংখ্যা হতে পারে একাধিক, উপমন্ত্রীর সংখ্যা হতে পারে একাধিক। আরেকজন থাকবে যিনি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড লস অফ দ্য কান্ট্রি। তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। তো মানলাম এই দুজন, একজন করে দুজন। তো আমি বেশি প্রায়োরিটি দেবো প্রাইম মিনিস্টারের কথা বলি। প্রাইম মিনিস্টার হয় একজন, ঠিক আছে। তো সুপ্রিম লিডার একজন হবে, কিন্তু যে সুপ্রিম লিডার যে শুধু লিডার এরকম না, লিডার কিন্তু আরও হয়। আমার পার্টির নিয়ম অনুযায়ী, নীতি আদর্শ অনুযায়ী মন্ত্রী যারা থাকবে তারা সবাই এক একজন লিডার, প্রতিমন্ত্রী যারা থাকবে তারা এক একজন লিডার, উপমন্ত্রী যারা থাকবে এরা এক একজন লিডার। ইভেন আমার পার্টির যে প্রত্যেক যে সদস্য থাকবে তারা প্রত্যেকটি তাদের পদ থেকে এক একজন নেতা। কিন্তু পার্টির গঠনতন্ত্র অনুযায়ী আমি হচ্ছি সুপ্রিম লিডার অফ দ্য পার্টি, চেয়ারম্যান, এস্টাবলিশড চেয়ারম্যান অফ দ্য পার্টি।
যাই হোক, আমি যে প্রসঙ্গে এগুলো মানে কথাগুলো বলেছি সেটার মূলটা হচ্ছে যে এই শিক্ষার্থীরা তো এই যে আগামী দিনে জাতির নেতৃত্বদানকারী হবে, কেউ হবে, আমি প্রাইম মিনিস্টার সব বলতে হবে আমাকে, কেউ প্রাইম মিনিস্টার হতে পারে, কেউ মন্ত্রী হতে পারে, কেউ উপমন্ত্রী হতে পারে, কেউ প্রতিমন্ত্রী হতে পারে। আমি ঘোষণা দিয়েছি আমি যদি সরকার গঠন করবো আমার নেতৃত্বে, আমি যদি সরকার গঠন করি তাহলে আমার আমার নেতৃত্বাধীন ক্যাবিনেটে কেউ মন্ত্রী থাকবে, কেউ প্রতিমন্ত্রী থাকবে, কেউ উপমন্ত্রী থাকবে। তো এখন যারা শিক্ষার্থী আছে তারা হয়তো কোনো সময় আমি যদি একাধিকবার সরকার গঠন করে আমার নেতৃত্বে, তাহলে তোমাদের মধ্যে অনেকে হয়তো আমার ক্যাবিনেটের মেম্বার হতে পারো। মানে তোমরা আগামী দিনে জাতির নেতৃত্ব তাদের মধ্যে আসতেছ। প্রধানমন্ত্রী একাই নেতৃত্ব এরকম নয়, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন প্রাইম মিনিস্টারের নেতৃত্বাধীন ক্যাবিনেটেই সরকার দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে থাকে। আর বাংলাদেশ সংবিধান যেহেতু এখন একটা জাতির কথা উল্লেখ আছে, যে বাঙালি জাতি, তোমরা জানো এটা। আমি বেশ কয়েকটা স্ট্যাটাসের মাধ্যমে সেটা বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ যে রাষ্ট্রটা, এটা একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রে একটি মাত্র জাতি রাষ্ট্র না বাংলাদেশ বহুজাতিক রাষ্ট্র। ঠিক আছে, এগুলো আমার ফেসবুক স্ট্যাটাস আছে, ফেসবুকের কাছ থেকে চালু আসলে অনেকে দেখে নিতে পারে। আমি শুধু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি না, অন্যান্য শ্রেণীর স্টুডেন্টদের বলছি, আপনারা দেখে নিতে পারে। আর যারা দেখছেন তারা তো ভালো। তো বাংলাদেশ বহুজাতিক রাষ্ট্র, আর আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশের সাংবিধানিকভাবে একটি বহুজাতিক রাষ্ট্র হিসেবে গঠন করা হবে। আচ্ছা যাক, তো হচ্ছে যে তোমরা আগামী দিনে জাতির নেতৃত্বদানকারী হবে। তো আমি কী বলছিলাম, কেউ প্রেসিডেন্ট, কেউ প্রাইম মিনিস্টার, কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এগুলো হতে পারে। আবার কেউ হতে পারে কি অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হতে পারে। আর পলিটিক্যাল লিডার সবাই তো সম্ভব নাও হতে পারে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হতে পারে অনেকে, যারা কি সিনিয়র সচিব হবা, সেক্রেটারি হবা, এডিশনাল সেক্রেটারি হবা, জয়েন্ট সেক্রেটারি হবা, অন্যান্য অফিসার হবা। আমার পার্টির নিয়ম অনুযায়ী তারাও লিডার, কিন্তু তারা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার অ্যান্ড নন পলিটিক্যাল লিডার। যারা পার্টির সদস্য হবে তারা হবে পলিটিক্যাল লিডার, ঠিক আছে। আর যারা সরকারি কর্মচারী হবে তারা হবে সরকারি কর্মচারী, অফিসার হবে তারা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার। এছাড়াও অনেকে আসো তারা রাজনীতি নীতিতে হয়তো সম্ভব না হতে পারে, আবার গভর্নমেন্ট জব সবার নাও হতে পারে, গভর্নমেন্ট জব তো সবার হয় না। তখন তারা কি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনে যেতে পারো, বা বিভিন্ন কর্মক্ষেত্রে, যদি বেসরকারি কর্মক্ষেত্রে জামিন বেসরকারি চাকরি করো কোনো কোম্পানিতে করে, তাহলে তারা কি বিভিন্ন ধরনের সংগঠন চাইলে এই সংগঠনের সদস্য হতে পারে, যেগুলো অরাজনৈতিক সংগঠন। এই যে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সদস্য হবে, যে এখানে একটা নেতৃত্ব আছে আমার পার্টির নিয়ম অনুযায়ী এই নেতৃত্বটা হচ্ছে অরাজনৈতিক নেতৃত্ব, এটাও লিডারশিপ। তারপর একটা আছে এছাড়াও বিভিন্ন ধরনের সংগঠন আছে, বিভিন্ন সমবায় সমিতি আছে, বিভিন্ন সংগঠন আছে, সাংস্কৃতিক সামাজিক সংগঠন আছে। এই যেগুলো সংগঠনের সদস্য হয় এবং যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সাংগঠনিক পদ লাভ করা এবং এই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা, সেগুলো যে নেতৃত্বটা সেটা হচ্ছে কি অরাজনৈতিক নীতি। পার্টি নিয়ম অনুযায়ী সেটিকে অরাজনৈতিক নীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। যাক, তবে এই সকল অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ, নন পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ, এই কয়েকটা লিডারশিপের মধ্যে আমরা যে লিডারশিপে বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ। এটা হচ্ছে মেন। অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ বলো আর নন পলিটিক্যাল লিডারশিপ বলো, এই লিডারশিপগুলো থাকে পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে। আচ্ছা, যাক, এটার যুক্তি তোমরা সহজেই বুঝবে, কারণ পলিটিক্যাল লিডারশিপটা হচ্ছে যারা সরকার নেতৃত্বে দিয়ে থাকে, সরকার গঠন করে থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক সদস্য। তার মধ্যে হচ্ছে বিশেষ করে যেটাকে প্রয়াস করতে হবে সেটা হচ্ছে সরকারের সদস্য, এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এরা হচ্ছে পলিটিক্যাল লিডার। এদের যে নেতৃত্বে পলিটিক্যাল লিডারশিপ বলা হয়। তো বাকি মনে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার এরা আন্ডারে থেকে, নন পলিটিক্যাল লিডার ওরাও ওই প্রত্যক্ষত পরীক্ষা হবে পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে থাকে, মানে সরকারের প্রত্যক্ষ পরীক্ষা থাকে। তো স্বাভাবিকভাবে সেটা বুঝবেন আপনারা, যেটা কি নন পলিটিক্যাল লিডারশিপ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ, সেটা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে। যাক, তো তোমরা যদি এখন এই যে লিডারশিপ ব্যাপারটা যদি এখন না বোঝো, তাহলে সেটা কীভাবে সম্ভব? তোমাদের সমন্বয়ক যাদের আন্দোলনের, যাদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে, যাদের এখানে আমার দলীয় সমর্থন ছিল, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সমর্থন ছিল, তোমরা সেখানে অনেক ভালো আন্দোলন করতে পারছো। আমি তো দেখছি অনেক শিক্ষার্থী সে আন্দোলনে নেমে আসছে, এবং কমপ্লিট শাটডাউন নামে একটা যে কর্মসূচি ছিল, এই কর্মসূচি খুব ভালোভাবে সফল হয়েছে পুরো দেশে। আচ্ছা যাক, তো তোমরা ওদের নেতৃত্বে মেনে আসছো ততদিন, যখন তাদেরকে গ্রেপ্তার করা ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হলো, তারা উপযুক্ত কারণে আমরা মনে করি উপযুক্ত কারণেই, কারণ এখানে সে আর আন্দোলন করলাম না, কারণ তাদেরকে আমি নিজে বলেছি, বিভিন্নভাবে বলেছি যে তাদের বিষয়ে তদন্ত করা হবে এবং যারা অভিযুক্ত তাদেরকে বিচার করা হবে। এছাড়া আমি সেদিন দলীয় একটা লাইভ ভিডিও আমি বলেছিলাম যে একটা কোর্টে যখন একটা বিষয় নিয়ে